সবাইকে স্বাগত দীপ্ত সংবাদের সাথে রয়েছে দোলা ডলরেস। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। জামায়াতের বিরুদ্ধে শান্তি কমিটির অভিযোগ বিএনপির, নারীদের হেনস্থার অভিযোগ জামায়াতের। নারীদের নিয়ে জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদ বিএনপির, হ্যাক হওয়ার দাবি করেছে জামায়াত। রাজধানী ঢাকা সহ সারা দেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা, পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ অনেকের। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর করার চেষ্টা চলছে, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। জামায়াতের বিরুদ্ধে দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক ভোটার স্থানান্তর এবং পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠনের অভিযোগ করেছে বিএনপি। নির্বাচন কমিশনে বিএনপির করা এসব অভিযোগ অস্বীকার করে জামায়াত নারী কর্মীদের হেনস্থা করার পাল্টা অভিযোগ তুলেছে। রবিবার সিইসির সাথে বৈঠকে এসব পাল্টা অভিযোগ করে দল দুটি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে রবিবার দুপুরে সিইসির সাথে ঘণ্টাব্যাপী বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল। বৈঠকে দলটির নেতারা বিএনসিসি ছাত্রদের নির্বাচনে যুক্ত করার বিরোধিতা করেন। তারা বলেন, দেশের বিভিন্ন আসনে বিপুল সংখ্যক নতুন ভোটার স্থানান্তর হয়েছে, যা অস্বাভাবিক। প্রচারণায় ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহারের অভিযোগ করেছে বিএনপি। নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার নামে একটা করে শান্তি কমিটি নাকি গঠন করা হবে, এমন সব নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটছে, যেটা শুধু মানে আইন অমান্য বা আইন ভঙ্গকারী না, আমাদের ধর্মীয় বিশ্বাস, আমাদের আবেগ এগুলোকে আহত করছে। পরে সিইসির সাথে বৈঠক করে জামায়াতের 6 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াতের মহিলা শাখার কর্মীরা তাদের ওপর হেনস্থা ও সাইবার বুলিং এর অভিযোগ করেন। বলেন, ইসলামী বিধান অনুযায়ী দলের শীর্ষ পদে কোনো নারীর যেতে না পারার বিষয়টি তারা মেনে নিয়েছেন। পুরুষ হচ্ছে নারীদের পরিচালক, তো এখানে আল্লাহর এই নির্দেশটা, এটা কোরআনের নির্দেশ, এটা ফরজ। সেই হিসাবে কোনো ইসলামী সংগঠনে নারীরা নেতৃত্বে আসতে পারে না। আর আমরা এটা মেনে নিয়েই আমরা ঈমান এনেছি, এটা মেনে নিয়েই আমরা চলছি। কারো মত এবং তার চিন্তাকে বাই ফোর্স আঘাত করে আমাদের এই গণমানুষের নারীদের অধিকারকে কেউ রুখতে পারবে না ইনশাআল্লাহ। পাড়ায় পাড়ায় শান্তি কমিটি গঠনের অভিযোগ অস্বীকার করেছে জামায়াত। সুস্থ কোনো লোক সুস্থ কোনো দল এই ধরনের অভিযোগ করতে পারে না। এটা হচ্ছে একদল লোক, একটা দল যদি অস্থির হয়ে যায়, জনগণের যে বিপুল সমর্থন আমাদের দিকে, পুরুষ মহিলা সবার যে সমর্থন, এগুলোকে ভীত হয় তারা এই সমস্ত কথাবার্তা তারা বলছে। জামায়াত আমিরের আইডি হ্যাকের পর একটি ছাত্র সংগঠনের কর্মসূচির সাথে হ্যাকারের সম্পৃক্ততা আছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানান এই জামায়াত নেতা। শিউলি শবনম, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের একটি এক্স পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে নারীর নেতৃত্ব ও কর্মজীবী নারীদের নিয়ে অবমাননাকর মন্তব্য রয়েছে। রবিবার জরুরি সংবাদ সম্মেলনে জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়েছে, ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। টুইটার অ্যাকাউন্টই নয়, একই সাথে আরেকটি ফেসবুক পেজের কন্ট্রোলও তারা নিয়েছিল। তো সেটা বিস্তারিত এখনই বলা হবে। তো আমরা যেটা আশা করছি সেটা হলো যে আমরা ইনশাআল্লাহ এই জাতীয় যত অপতৎপরতা যারা চালাবে তাদেরকে আমরা ফেস করতে পারবো। আমরা সত্য বিজয়ের জন্য কাজ করি। আমরা আমাদের যে পজিটিভ কাজগুলো রয়েছে, দেশের প্রতি, মানুষের প্রতি যে কমিটমেন্টগুলো রয়েছে, সেগুলো আমরা তুলে ধরার জন্য চেষ্টা করি। জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে কর্মজীবী নারীদের নিয়ে আপত্তিকর পোস্ট করার প্রতিবাদে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে ছাত্রদল নেতাকর্মীরা জামায়াত আমিরকে নারীদের কাছে ক্ষমা চাওয়ার দাবি জানান। এই পোস্টের সমালোচনা করেছে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটিও। কর্মজীবী নারীদের সম্পর্কে জামায়াতে ইসলামীর আমিরের বিরূপ মন্তব্যের প্রতিবাদে রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মধুর ক্যান্টিন থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে অপরাজেয় বাংলার পাদদেশে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদল নেতারা বলেন, জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠনগুলো যুগে যুগে নারীদের বিষয়ে একই ধরনের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে এসেছে। আপনাদের ঘর থেকে বের হওয়া যাবে না, আপনারা যে দিন হিসেবে রয়েছেন এটি নারীদের থাকতে হবে, আল্লাহর রাস্তা থাকা এটি নাকি নিয়ম, এবং ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে আপনাদের ঘরে থাকতে হবে। এই ধরনের বক্তব্য কিন্তু জামাতের লোকজন দিয়ে থাকে। রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে করা পোস্টের সমালোচনা করা হয়। বিকেল 4:55 অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছেন। যদি তাই হয়ে থাকে তাহলে এই দীর্ঘ সময় তারা কেন জাতির সামনে সেটি উন্মোচন করেননি, এবং প্রায় 12 ঘন্টা পরে কেন জিডি করতে হলো, যখন সারা দেশে মানুষ সংক্ষুব্ধ হয়েছেন। তিনি বলেন, নারীদের প্রতি অন্যায়, অত্যাচার ও অবজ্ঞা করা বিএনপি মেনে নেবে না। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমরা সর্বদা নারীদের ব্যক্তিগত স্বাধীনতা, সম্মান ও সম অধিকারের পক্ষে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, এক্স হ্যান্ডেল হ্যাক করে নোংরা পোস্ট করা হয়েছে। কারা এই কাজ করেছে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। জাতির সামনে এই অপকর্মকারীদের মুখোশ উন্মোচন করা হবে। রবিবার সন্ধ্যায় ঢাকা 15 আসনে নির্বাচনী পথসভায় তিনি সব কথা বলেন। জামায়াত আমির জানান, সারা দেশে দাঁড়িপাল্লার গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে খুন খারাপি শুরু করেছে। তিনি বলেন, একদল লোক এক হাতে ফ্যামিলি কার্ড দেবে, অন্য হাতে নারীর গায়ে হাত দেবে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি, ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি দল 24-এর গণঅভ্যুত্থানের পর নিজেদের 2 শতাধিক লোককে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে। এমন রাজনীতি জামায়াতে ইসলামী চায় না। আজ শেরপুরে নির্বাচনী জনসভায় তিনি কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার প্রচারণার অংশ হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রবিবার সকালে শেরপুর পৌঁছান। প্রথমে সাম্প্রতিক সহিংসতায় নিহত জামায়াত নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন তিনি। এ সময় রেজাউল করিমের বাবাকে সান্ত্বনা দেন জামায়াতের আমির। পরে শেরপুর শহীদ দারোগালী পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন শফিকুর রহমান। এতে তিনি বলেন, যে রাজনীতিতে মানুষ খুন হয় তা তারা চান না। আমরা তো তাদের দল না, ভিন্ন দল। তারা তো নিজের দলেরই 2 শতাধিক মানুষকে দুনিয়া থেকে বিদায়, মানুষকে নিরাপত্তা দেওয়ার পরিবর্তে মানুষকে খুন করে ফেলে। এটা আবার কোন রাজনীতি? আপনারা কি এই রাজনীতি চান? চাঁদাবাজির বিরুদ্ধে আবারও নিজেদের শক্ত অবস্থানের কথা জানান শফিকুর রহমান। আমরা বলে দিয়েছিলাম, কোন চান্দাবাট্টার সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। আপনারা সাক্ষী, কেউ আমাদেরকে চাঁদাবাজ বলতে পারবে না। আমরা বলেছিলাম, এখানে ওখানে দখল বাণিজ্য এটি আমাদের কাজ নয়। আমাদের আল্লাহ, আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদেরকে শিক্ষা দেননি। এ কাজ আমরা করব না। আপনারা সাক্ষী, এই কাজ আমরা করি নাই। শেরপুর থেকে জামালপুরে নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতে আমির। সেখানে তিনি সমতার বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য দাঁড়িপাল্লায় ভোট চান। জহিরুল মোহসান, দীপ্ত বার্তাকক্ষ। সারা দেশে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন, তারা দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। রবিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কাজীপাড়া এলাকায় প্রচারণা চালান ঠাকুরগাঁও 1 আসনের বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় ঠাকুরগাঁওয়ের শহীদ মামুনের বোন তার মাটির ব্যাংকে সঞ্চিত অর্থ বিএনপি মহাসচিবের হাতে তুলে দেন। এতে আবেগ আপ্লুত হয়ে পড়েন মির্জা ফখরুল। আমি মনে করি না এইবার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। পাহারা রাখবেন যেন ভোটের সেন্টারে কেউ গোলমাল না।
পাহারা রাখবেন যেন আমাদের হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব ভাইরাই যেন ভোট দিতে পারে। রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে ভোটারদের সামনে দলের অবস্থান তুলে ধরেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। চট্টগ্রাম ৯ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার AKM ফজলুল হক নিজ আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। এ সময় দাড়িপাল্লা মার্কায় ও হ্যাঁ ভোট চান তিনি। ফরিদপুর ৩ আসনে ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ সদর উপজেলার গুচ্ছগ্রাম, তুলাগ্রাম, তাম্বুলখানা সহ বিভিন্ন গ্রামে প্রচারণা চালিয়েছেন। এদিন জামায়াতের প্রার্থী অধ্যাপক আব্দুত তাওয়াব প্রচারণা চালান গেরদা ইউনিয়নের বিভিন্ন এলাকায়। রবিবার বিকেলে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদি ইউনিয়নের ঘুইঙ্গারহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী সমাবেশ করেন ভোলা ১ আসনের বিএনপি জোটের প্রার্থী বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। কুমিল্লা ৪ দেবিদার আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ শাপলাকলি প্রতীক ও গণভোটে হ্যাঁর পক্ষে ভোট চেয়ে গণমিছিল করেন। ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে বিএনপি জোটের প্রার্থী জুনায়েদ সাকি বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নে নির্বাচনী জনসভা করেছেন। রাজশাহী ২ আসনে বিএনপির প্রার্থী মিজানুর রহমান মিনু মহানগরীর ৪ নম্বর ওয়ার্ডের কেশবপুর পুলিশ লাইন ভেড়িপাড়ার মোড় এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন। বিকেলে মহানগরীর বর্ণালী, কাদিরগঞ্জ সহ আশপাশের এলাকায় লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন রাজশাহী ২ আসনের জামায়াতের প্রার্থী ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আফরিদ হাসান, দীপ্ত, বার্তা কক্ষ। এদিকে সারা দেশের মতো রাজধানীতেও জমে উঠেছে নির্বাচনের প্রচারণা। তারা নানা ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন, তবে কোনো প্রার্থী পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। ভোটাররা বলছেন যোগ্য প্রার্থী দেখেই তারা ভোট দেবেন। নির্বাচনের বাকি আর 11 দিন। সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ করছেন প্রার্থীরা। সমর্থন আদায়ে ছুটছেন নিজ নির্বাচনী আসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। রাজধানীর বিভিন্ন আসনে কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণা চালাচ্ছেন বিএনপি জামায়াতের প্রার্থীরা। জয়ের বিষয়ে আশা প্রকাশ করার পাশাপাশি নির্বাচনী পরিবেশ নিয়ে সংখ্যা প্রকাশ করেন কেউ। এখন পর্যন্ত আমাদের পরিবেশ সুন্দর আছে, তবে নির্বাচন মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে সুন্দর একটি পরিবেশে, এবং সেটি যাতে বাস্তবায়ন হয় সেই পরিবেশটি পেলেই, কারণ আমরা দীর্ঘ অনেক রক্তের বিনিময়ে অর্জিত এই ভোট, সুতরাং মানুষের আশা ভরসার জায়গাটা অনেক বেশি। 2024-এর ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবোত্তর যে বাংলাদেশ, সে বাংলাদেশের মানুষ তারা বুঝতে পেরেছে যে কাদের হাতে বাংলাদেশ নিরাপদ, কাদের হাতে বাংলাদেশের নেতৃত্ব দিলে বাংলাদেশ উন্নত হবে, বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। প্রচারে পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও, তবে নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নেই বলে অভিযোগ তাদের। বাংলাদেশের একটা আসন থেকে যদি এটা প্রমাণ করতে পারি, তাহলে আগামীতে আরো অনেক নতুন মুখ আমরা রাজনীতি দেখতে পাবো, যারা অর্থ পেশি শক্তির বাইরে গিয়ে রাজনীতি করতে চায়, ভিন্ন রাজনীতি করতে চায়। নির্বাচনে জয় পেতে মরিয়া সব প্রার্থী, তবে ভোটারদের আশা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পথে হাঁটবে দেশ। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তার প্রত্যাশা, নির্বাচনে ৫৫%-এরও বেশি ভোট পড়বে। বড় রাজনৈতিক দলগুলোর প্রকাশ্য অবস্থান নির্বাচনে হ্যাঁ ভোটের জয়কে সহজ করে তুলবে বলে মনে করেন তিনি। কূটনীতিক সংবাদকর্মীদের সংগঠন ডিকাবের নির্বাচন বিষয়ক 2 দিনের কর্মশালার সমাপনীতে রবিবার প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রাজধানীর একটি হোটেলে এই আয়োজনের শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। জানান, নির্বাচনের পর প্রধান উপদেষ্টার জাপান সফরের যে খবর গণমাধ্যমে এসেছে, সেরকম কোনো প্রস্তুতি নিচ্ছে না পররাষ্ট্র মন্ত্রণালয়। আমার জানার মতো এরকম কোনো প্রোগ্রাম নেই, কারণ যে প্রোগ্রাম তো একটা খাড়া করতে সময় লাগে বেশ কিছু, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে উনি যাচ্ছেন এই সময়ের কাজে সেই প্রস্তুতি নেন, এরকম কোনো তথ্য আমার কাছে আসে। আসন্ন সংসদ নির্বাচনে সহিংসতার শঙ্কার বিষয়ে আশ্বস্ত করতে চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা। জানিয়েছেন, বাংলাদেশের নির্বাচনে এই রকমটা অনেকদিন ধরেই ঘটে। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে আমরা নিজেদেরও উদ্বেগ আছে, আমরা সেটা সমাধান করার চেষ্টা করছি। এটা যে কোনো নির্বাচনের আগেই থাকে এবং সেরকমই আছে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি যাতে এগুলি বাড়াবাড়ি না হয় কোনো কিছু, কারণ
আপনারা জানেন যে আমাদের দেশে নির্বাচন এমনই জেরোসাম যে কেউই হারতে সহজে রাজি হয় না। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের হ্যাঁ ভোটের পক্ষে প্রকাশ্য অবস্থানে বিষয়টি সহজ হয়ে গেছে বলেও মনে করছেন পররাষ্ট্র উপদেষ্টা। প্রত্যাশা করেন ভোট পড়ার হার হতে পারে ৫৫ ভাগ। মেজর ৩-৪টা পার্টি সবাই কিন্তু হার পক্ষেই বলেছে, কাজে আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সমস্যা সৃষ্টি হবে। অনুষ্ঠানে বাংলাদেশে জাতিসংঘের উন্নয়ন সংস্থা ইউএনডিপির প্রধান নির্বাচনকালে সহিংসতা এবং অপতথ্যের বিস্তার নিয়ে সতর্ক করেছেন। Gender-based violence, including online harassment, intimidation, sexualized disinformation and doxing. রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। এখন থেকে মাত্র 3 দিনেই শুরু করা যাবে নতুন ব্যবসা। এই সময়ে পাওয়া যাবে কোম্পানির নামের ছাড়পত্র, ব্যাংক অ্যাকাউন্ট ও ট্রেড লাইসেন্স। এসব করা যাবে সরকারের পোর্টাল বাংলা বীজের মাধ্যমে। রবিবার বিনিয়োগ ভবনে বিডা ও জাইকার যৌথ উদ্যোগে বাংলা বীজ পোর্টাল চালু করা হয়। দেশে নতুন বিনিয়োগ বা ব্যবসা শুরু করতে প্রতিষ্ঠানের নামের ছাড়পত্র, নিবন্ধন, ব্যাংক হিসাব, ট্রেড লাইসেন্স ও টিআইএন দরকার হয়। এসব সেবা পেতে 60টির বেশি ভিন্ন ভিন্ন সরকারি পোর্টালে আবেদন করতে হয় উদ্যোক্তাদের। সেসবের আংশিক অনলাইন, আংশিক থেকে গেছে কাগজ কলমেই। উদ্যোক্তাদের এমন ঝুঁকি থেকে মুক্তি দিতে সমন্বিত প্ল্যাটফর্ম বাংলা বীজ চালু করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। এতে সহায়তা দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা। এতে ব্যবসার লাইসেন্স অনুমতি পেতে সময় লাগবে মাত্র 3 দিন। মিলবে ব্যবসা সংক্রান্ত 100টিরও বেশি সেবা। আমরা এই স্ট্যাটিস্টিক্সটা রেগুলারলি প্রকাশ করব যে কত পার্সেন্ট কেসে আমরা 3 দিনের মধ্যে দিয়ে দিতে পারছি। আমাদের টার্গেট হচ্ছে 100% কেসে। সেটা যদি 95-97 হয় তাও বলতে হবে ইটস আ গুড স্টার্ট। এ সময় জানানো হয় সরকারি দপ্তরগুলোর পুরনো ব্যবস্থা ব্যবসার ক্ষেত্রে বড় বাধা। বিনিয়োগ বাড়াতে সংস্থাগুলোর সেবা ও তথ্য এক দরজায় আনার বিকল্প নেই। এই পদ্ধতিটার জন্য আমাকে কোনো একটা সরকারি দপ্তরে গিয়ে কাগজের মাধ্যমে অনেকগুলো পেপার ওয়ার্কের মাধ্যমে কিছু একটা করতে হতো, যদি 4-5 দিন সময় লাগতো। তারপর অফলাইনে টাকা আদান প্রদান করতে হতো। এগুলো যদি এখন একটা অনলাইনের মধ্যে চলে আসে তাহলে অনেক প্রচুর সময় বেঁচে যায়, যেটা 5-6 দিন লাগতো, যেটা এখন আমরা কয়েক ঘন্টার মধ্যে করতে পারবো। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় প্রাথমিকভাবে ব্যবসা বিষয়ক 20টি সেবা মিলবে বাংলা বীজে। পর্যায়ক্রমে যুক্ত করা হবে এআই প্রযুক্তির ব্যবহার। প্রশ্নটা হলো যে এফটিএ। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি। 1952 সালের এই মাসে এই দিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকার রাজপথে জীবন দিয়ে বাঙালি তার ভাষাভিত্তিক পরিচয় অর্জন করে। পাকিস্তান সৃষ্টির পরপরই এদেশের বাঙালিরা তার ভাষাভিত্তিক পরিচয়ের দাবিতে সোচ্চার হয়। এই দাবিতে 1952 সালের 21শে ফেব্রুয়ারি ঢাকার রাজপথে আন্দোলনের সময় পুলিশের গুলিতে শহীদ হন সালাম, জব্বার, বরকত, রফিক, শফিউর সহ কয়েকজন। এর মাধ্যমে অর্জিত হয় বাংলা ভাষার রাষ্ট্রীয় স্বীকৃতি। পরবর্তীতে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা পায়। ভারতের 2026-27 অর্থ বছরের বাজেটে বাংলাদেশের বিভিন্ন প্রকল্প ও সহযোগিতার ক্ষেত্রে বরাদ্দ কমিয়ে অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। চলমান দ্বিপাক্ষিক উত্তেজনার মধ্যে এই বাজেট হ্রাস করা হয়েছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায় দেশটির নতুন অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে বাংলাদেশের জন্য 60 কোটি রুপি বরাদ্দ দেওয়া হয়েছে, যা আগের অর্থ বছরের 120 কোটি রুপির তুলনায় 50% কম। রবিবার ভারতের কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের নতুন অর্থ বছরের পেশ করা বাজেটে এই তথ্য পাওয়া গেছে। একই সঙ্গে ইরানের চাবাহার বন্দরের জন্য বরাদ্দ অনুদান বন্ধ করে দিয়েছে নয়াদিল্লি। তবে বাজেটে আফগানিস্তানের জন্য সহায়তা 3 গুণ বাড়িয়ে 150 কোটি রুপি করা হয়েছে। যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে তা আঞ্চলিক সংঘাতে রূপ নেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময়ে শনিবার তেহরানে এক ভাষণে এই হুঁশিয়ারি দেন তিনি। যুদ্ধ ও সামরিক শক্তি প্রদর্শন নিয়ে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক বক্তব্য নতুন কিছু নয় বলেও জানান তিনি। ইরানকে একটি পরমাণু চুক্তিতে বাধ্য করতে ট্রাম্পের হামলার হুমকির সমালোচনা করে খামেনি বলেন, ট্রাম্প নিয়মিত যুদ্ধ জাহাজের ভয় দেখাচ্ছেন। এসব দেখে ইরানি জাতি ভীত হবে না। ইরান কোনো যুদ্ধ শুরু করতে চায় না জানিয়ে তিনি আরও বলেন, যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত আনা হবে। ایرانیا آموده است اون وقت میگه من طرفدار آدم بی تجربه و পাকিস্তানের বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহতের সংখ্যা বেড়ে প্রায় 200 জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে 31 জন বেসামরিক নাগরিক। রবিবার পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায় নিহতদের মধ্যে অন্তত 145 জন সন্ত্রাসী,
নিরাপত্তা বাহিনীর সদস্য প্রাণ হারিয়েছেন 17 জন। শনিবার বেলুচিস্তানের একাধিক জেলায় ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এই অভিযান চালানো হয়। সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে ঘোষণা দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। এদিকে শনিবারের সন্ত্রাসী হামলার নকশা ভারত থেকে করা হয়েছে বলে অভিযোগ তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসেন নাকভি ও বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি। যুক্তরাষ্ট্রের কুখ্যাত প্রয়াত যৌন অপরাধী জেফ্রি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। এসব তথ্য প্রকাশের পর বিশ্বের পাশাপাশি রীতিমতো হইচই পড়ে গেছে ভারতেও, কারণ এবার বেশ কিছু নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম এসেছে। সেখানে 2017 সালে মোদীর ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে। তবে এপস্টেইন ফাইলের এ তথ্য অস্বীকার করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তারা এটিকে ভিত্তিহীন হিসেবে উড়িয়ে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার এপস্টেইন সম্পর্কিত প্রায় 30 লাখ পাতা নথি, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ। সেখানে ট্রাম্প, ইলন মাস্ক, বিল গেটস, যুক্তরাজ্যের প্রিন্স অ্যান্ড্রুর মতো বেশ কয়েকজন বিখ্যাত ব্যক্তির নাম উঠে এসেছে। অবরুদ্ধ গাজায় আবারও বড় পরিসরে হামলা করেছে ইসরায়েল। শনিবার উপত্যকা জুড়ে একাধিক বিমান হামলায় অন্তত 32 ফিলিস্তিনি নিহত হয়েছেন। হামাস পরিচালিত গাজার সিভিল ডিফেন্স বিভাগ জানায় নিহত ব্যক্তিদের মধ্যে নারী, শিশু রয়েছে। এছাড়া খান ইউনিস শহরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের তাঁবুতে হেলিকপ্টার থেকে গুলি ছোড়ে নেতানিয়াহুর বাহিনী। এটিকে দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতি শুরুর পর সবচেয়ে বড় হামলা বলছেন ফিলিস্তিনিরা। হামলার ঘটনায় নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রকে অবিলম্বে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হামাস। এদিকে গাজায় নিজেদের নৃশংস হামলায় প্রায় 70,000 ফিলিস্তিনি নিহত হওয়ার কথা প্রথমবারের মতো স্বীকার করেছে ইসরায়েল। দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা এই কথা বলেন, তবে এতে নিখোঁজ ফিলিস্তিনিদের ধরা হয়নি। যুক্তরাষ্ট্রে তহবিল আইন প্রণয়ন সংক্রান্ত জটিলতার জেরে আবারও আংশিক শাটডাউন শুরু হয়েছে। স্থানীয় সময় রবিবার থেকে প্রতিরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহন বিভাগ সহ একাধিক ফেডারেল সংস্থার কার্যক্রম সীমিত হয়ে পড়েছে। সরকারি খাতগুলোর জন্য প্রস্তাবিত বরাদ্দ প্যাকেজ সময় মতো পাস না হয় শুরু হয়েছে এই জটিলতা। স্থানীয় সময় শুক্রবার সরকারি অর্থায়নের একটি প্যাকেজ অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের সিনেট। উচ্চকক্ষে রিপাবলিকান ও ডেমোক্র্যাট দুই দলের সমর্থনে 71-29 ভোটে বিলটি পাশ হয়। এবারে জানিয়ে দেব খেলার খবর। আসন্ন টি-20 বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল, তবে ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না। রবিবার পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেলে এই বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সরকার আইসিসি টি-20 বিশ্বকাপে অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমতি দেওয়া হয়েছে। তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না। বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে এরকম গুঞ্জন গত কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল, তার অবসান হলো আজ। আগামী 7 ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় যৌথভাবে হবে 20 দলের বিশ্বকাপ। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ের সুপার 6-এর ম্যাচে নেদারল্যান্ডসকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। আগেই টি-20 বিশ্বকাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ফেলা বাংলাদেশ নারী দল রবিবার নেমেছিল বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে। প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস করে 6 উইকেট 102 রান। বাংলাদেশ 20 বল হাতে রেখে 3 উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। অধিনায়ক নিগার সুলতানা 50 রান করে অপরাজিত থাকেন। 2026 আইসিসি নারী টি-20 বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ 7 ম্যাচ খেলে 7টিতেই জিতল। নেদারল্যান্ডস জিতেছে 5টিতে। আগামী জুনে ইংল্যান্ডে হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পাশাপাশি আয়ারল্যান্ড এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে। এর সাথে শেষ করব দীপ্ত সংবাদ। যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। জামায়াতের বিরুদ্ধে শান্তি কমিটির অভিযোগ বিএনপির, নারীদের হেনস্থার অভিযোগ জামায়াতের। নারীদের নিয়ে জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদ বিএনপির, হ্যাক হওয়ার দাবি করেছে জামায়াত। রাজধানী ঢাকা সহ সারা দেশে নির্বাচনী প্রচারে ব্যস্ত প্রার্থীরা, পরিবেশ নিয়ে অসন্তোষ প্রকাশ অনেকের। নির্বাচনকালীন সহিংসতা নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর করার চেষ্টা চলছে, ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখনকার মতো, আর এরই সাথে বিদায় নিচ্ছি আমি দোলা ডলরেস। আরও তথ্য এবং বিনোদনের নানা খবর জানতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।